আকাশটা আজ নির্বিঘ্ন, নির্মল, স্বচ্ছ। এক ফোঁটাও মেঘ নেই, দিগন্ত জোড়া নীল ক্যানভাসে। সূর্যের কোমল কিরণ ছুঁয়ে যাচ্ছে গাছের প্রতিটি পাতা, প্রতিটি ঘরের ছাদ, প্রতিটি হৃদয়। ঝলমলে এই রোদ যেন রূপকথার আলো, নরম, উজ্জ্বল, আর ছুঁয়ে দিলে গায়ে সোনামাখা এক অনুভব জাগায়। হাওয়াটা হালকা, তাতে নেই কোনো ক্লান্তির ছোঁয়া। এই রোদের স্নিগ্ধতা মনে করিয়ে দেয় নতুন শুরুর কথা। যেন প্রকৃতি নিজেই আজ পরেছে রোদ ঝলমলে শাড়ি, আর ছড়িয়ে দিচ্ছে আলোয় ভেজা সৌন্দর্য। সেই কখন থেকে নখ কামড়াচ্ছে ফারহা, বুঝতে পারছে না, হিসাব মিলছে না তার। কি করে হতে পারে, কেন হবে, কিভাবে হবে? দালানের বাইরে বড় বারান্দায় বসে আছে সে, ভেবেই চলেছে এক মনে। ভেতর থেকে বেরিয়ে এলো স্নেহা, সঙ্গে আছে ঝুমুর। হঠাৎ ফারহাকে এক নাগাড়ে নখ খেতে দেখে দুজনেই হাঁ হয়ে গেল রীতিমতো। আরে আরে, কি করছিসটা কি? হ্যাঁ রে, ঘরে তো ভাত আছে, ওইটাই খেতি। থতমত খেয়ে গেল ফারহা। হো হো করে হেসে উঠল ঝুমুর। ধপাস করে বসে পড়ল ফারহার পাশে। কি গো ছোট ভাবি, ভাত রেখে নখ খাচ্ছ কেন? ফারহা হকচকিয়ে গেল, ভীষণ চিন্তিত ভঙ্গিতে বলল, না না, তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। উফ, একটা মানুষ এইভাবে পরিবর্তন হতে পারে নাকি? কিঞ্চিত অবাক হলো স্নেহা আর ঝুমুর। স্নেহা জিজ্ঞাসু কণ্ঠে শুধোয়, কে পাল্টে গেছে? আরে লেফটেন্যান্ট। বাকি কথাটা আর বলল না ফারহা। ছি, কি লজ্জার ব্যাপার! কিভাবে বলবে শয়তান লেফটেন্যান্ট সাহেবের কথাগুলো তার পরিবর্তন? শরমে মরণ হবে তার। কি হলো ছোট ভাবি, বলো? ফারহা এক গাল হেসে বলল, কিছু না, নখ বড় হয়েছে তো খেতে মজা। ছোটবেলায় শুনেছি নখে নাকি দুধ থাকে তাই। ফারহার কথায় আহাম্মক বনে গেল দুজনে। উল্টো পাল্টা কথা বলে গুটিয়ে পা কেটে চলে গেল ফারহা। দুপুর গড়িয়ে আসছে, সূর্যের তেজ যেন ক্রমেই অগ্নিমূর্তি রূপ ধারণ করছে। আকাশে আগুনের লেলিহান শিখা, যেন করে জ্বলন্ত শিখার মতো করে রোদ ঝরছে প্রতিটি ধুলো কণায়। পথ ঘাট ফাঁকা, গাছের পাতারাও নিস্তব্ধ হয়ে গেছে রোদ্দুরের তীব্র আঁচে। বাতাস যেন থেমে আছে, চারপাশের এক অনির্বচনীয় উত্তাপ ছড়িয়ে পড়েছে, যাকে ভাষায় বাঁধা প্রায় অসম্ভব। রোদের ধার যেন খঞ্জরের মতো করে কাটছে ত্বক। দৃষ্টিও ঝাপসা হয়ে আসছে তার সেই তাপমাত্রায়। দুপুরের এই নির্মম রোদে প্রকৃতি যেন ধুঁকছে ক্লান্ত পিপাসার্ত। দালানের পেছনের দিকে দিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই বড়সড় একটা পুকুর রয়েছে আহমেদ পরিবারের। ছিপ ফেলে পড়ে থাকে বসে আছেন আরিফা আহমেদ। মাছ ধরার অনেক শখ ওনার। আগে সাজ্জাদুল আহমেদের পা ভালো থাকাকালীন একত্রে মাছ ধরতে আসতেন। রোদ বেশি, ফলস্বরূপ ঘেমে একাকার অবস্থা আরিফা আহমেদের। আজকে বোধহয় আর মাছ ধরা হবে না ওনার। আকস্মাতই অনুভব করলেন ছায়া নেমে এসেছে মাথার উপরে। একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। পেছনে ঘাড় ফিরিয়ে চিরপরিচিত মুখখানি দেখে ছোট করে হাসলেন তিনি। চাপা হাসি তাসফিনের সুচালো দৃষ্টিতে তা এড়াল না। কি ব্যাপার আম্মু, একা একা রোদে বসে আছেন যে? কথাটি জিজ্ঞেস করতে করতে নিজেও পাশে বসে পড়ল তাসফিন। পুকুরে ছিপ ফেলা দেখে বাকিটা বুঝে গেল সে। নৈঃশব্দে হেসে বলল, পাক্কা নাইসওয়ালা একটা শাড়ি পেরেছে, আর সবকিছু খাপে খাপ মিলে গেছে। ভুরু কুঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ। তাই নাকি? একদম। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছে তাসফিন, সঙ্গে ছাতা ধরে আছে দুজনের মাথার ওপরে। আর আরিফা আহমেদ নিশ্চুপ। মায়ের মন নরম হাতটা যেন নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তাসফিন। শিথিল কণ্ঠে বলল, আচ্ছা আম্মু, বলুন তো, রাগের কারণটা কি? না বললে বুঝবো কি করে? আরিফা আহমেদ কটাক্ষ করে বলে উঠলেন, কি করব রাগ না করে? তুমি বাইরে গেলেই আমার মেয়েটাকে ভুলে যাও, সব ভুলে থাকো। তাহলে কি করব? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে অবহেলা করো কিভাবে তাসফিন?
চোয়াল প্রায় ঝুলে এসেছে তাসফিনের। কি বলবে বুঝতে পারছে না। আর কি বলছে এইসব আরিফা আহমেদ? কি বলছো এসব আম্মু? তোমাকে এগুলো কে বলেছে? কেন, কিছু কি ভুল বললাম? নিম্নাষ্ঠ কামড়ে কিছুটা ভাবুক হলো তাসফিন। আকস্মাৎ কিছু একটা মনে হতেই শুরু হয়। এটা কি ফারহা বলেছে? তো আর কে বলবে শুনি? ফারহাই তো বলল তুমি ওর সাথে এমন এমন করো। থম মেরে গেল তাসফিন। দুষ্টু বউ একটা! কি সুন্দর শাশুড়ির কাছে খারাপ বানিয়ে দিল তাকে। ইস, একবার যদি বউটাকে একা পাই তাহলে আচ্ছা করে মজা বোঝাবে। উফ আম্মু, তুমিও না, তোমার মেয়ের কথা কেন মেনে নিলে? তো কি করব? তুমি আমার মেয়েটাকে কষ্ট দেবে আর আমি তা বরদাস্ত করব ভেবেছ? সহসা হেসে ফেলল তাসফিন। ছাতা বাঁ হাতে ধরে ডান হাতে আরিফা আহমেদের হাতটা টেনে নিজের মাথায় রেখে বলল, আপনার কি মনে হয় আমি কখনো আপনার মেয়েকে কখনো কষ্ট দেব? হুম, ওটা আমার দ্বারা হবে না আম্মু। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আরিফা আহমেদ। কিছু সময় পর ছোট করে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল তাসফিন। ফের অবাক হলেন আরিফা আহমেদ। তাকিয়ে আছেন নির্নিমেষ। আপনার ফাজিল মেয়েটার জন্য দুদিন ধরে রেগেছিলেন আম্মু। মুচকি হাসলেন আরিফা আহমেদ। ছেলেটা বড্ড আদুরে। তার মেয়েটা যে কি করে না, সব সময় বাদরামি। অশ্রুসিক্ত নয়নে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নূপুর। চারপাশের কোলাহল যেন তার কাছে অনেক দূরের কোনো শব্দ, অস্পষ্ট, অসংলগ্ন। বুকের ভেতরে এক অদ্ভুত ধ্বংসের শব্দ প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। নিঃশব্দে ফেটে যাচ্ছে হৃদয়ের অদেখা কণা। জীবনের সবচেয়ে বড় ভুলটা সে আজ বুঝে ফেলেছে। সাইফুলকে বিয়ে করা ছিল কেবলই ভুল নয়, ছিল এক অপূরণীয় আত্মপ্রতারণা। সাইফুল, যে কিনা একদিন প্রেমের জালে বেঁধে তার স্বপ্নগুলোকে রাঙিয়ে দিয়েছিল, সেই এখন এক নিস্পৃহা, দায়িত্বজ্ঞানহীন মানুষ। স্বামী নয়, যেন একজন দূরবর্তী অতিথি, যার কাছে স্ত্রীর চোখের জল, সন্তানের কান্না সবই অর্থহীন। বউ বাচ্চার খবর না রাখা মানুষটি যেন নিজের জীবন নিয়েই ব্যস্ত। সেখানে নূপুরের কোনো ঠাঁই নেই। নূপুর আজ বোঝে, সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, সমঝোতা, দায়িত্ববোধ আর শ্রদ্ধার এক সূক্ষ্ম জাল বোনা থাকে তাতে। সেই জাল আজ ছিঁড়ে গেছে, আর তার ভেতরে বন্দী হয়ে আছে এক অসহায় নারী, যার নাম নূপুর। ঠিক আছিস? তাসফিনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল নূপুর। দ্রুত চোখ মুছে তাকালো। বোনটা যে কষ্টে আছে তা বুঝতে বাকি নেই ওনার। কাঁদছিস কেন? কই? শোন নূপুর, জীবনে যা কিছু হয় তা যে সবসময় সঠিক সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে তা আবারও বুঝতেও পারি। তাই বলে যে ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকবো তা তো আর হতে পারে না। নূপুর বুঝতে পারে না তাসফিনের কথার সারমর্ম। কি বোঝাতে চাইল সে? বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে পৃথা। অপেক্ষা করে চলেছে বাস আসার। আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার। এই রোদ্দুরে হেঁটে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ করে একটা বাইক এসে থামলো তার সামনে। নেহালকে বাইক সহ দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে পৃথা। যেমন চমকেছে তেমন খুশিও হয়েছে। আপনি এসেছেন? পৃথা প্রচণ্ড উত্তেজনায় অদ্ভুত প্রশ্ন করে বসে। নেহাল ছোট্ট করে দম নিয়ে বলে, এই রোদে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি কলেজ থেকে ফিরছিলাম, বাসের অপেক্ষায় আর করছি। নেহাল কিছু বলল না। পৃথার ভীষণ ইচ্ছে করলো বলতে, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন বাইকে, কিন্তু ভয়ের কারণে বলতে পারল না। নেহাল আগ বাড়িয়েই বলল, চলে এসো, আমি পৌঁছে দিচ্ছি। গদগদ হয়ে ওঠে পৃথা। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই। তুমি জানো আমি কিন্তু। আপনি নূপুর আপুকে ভালোবাসেন, জানি আমি। নিহাল প্রতি উত্তরে কিছুই বলল না আর। পৃথা একরাশ আড়ষ্টতা নিয়ে বাইকে উঠে বসল। এইটুকুই তার স্বস্তি। অন্তত কিছুক্ষণের জন্য হলেও নিহালের কাছাকাছি থাকতে পারছে সে। নিহাল জানে
পৃথা মেয়েটা বড্ড বেশি ভালো, কিন্তু ভালোবাসা তো আর বারবার হয় না, একবারই হয়। আর সেটা হয়েছে নূপুরের ক্ষেত্রে। রাত নেমে এসেছে ধীরে ধীরে, যেন এক ক্লান্ত পথিক দিনের বোঝা নামিয়ে বসেছে অন্ধকারের কোল ঘেঁষে। সকালটা ছিল রোদের উজ্জ্বলতায় ভরা। রাজধানীর ব্যস্ত সড়ক, কোলাহল আর উত্তপ্ত বাতাসে ছড়িয়েছিল একরকম জাগরণ। কিন্তু সন্ধ্যার পর থেকেই আকাশের মেজাজটা পাল্টেছে। দিগন্ত জোড়া হয়ে গেছে ঘন মেঘে, আর বাতাসে ভেসে আসছে ঝড়ের পূর্বাভাস। এখন চারপাশে এক অস্বস্তিকর অস্থিরতা। হঠাৎই শুরু হয়েছে ঝড়, পাগলের মতো ছুটে চলেছে হাওয়া, যেন কেউ অভিমান করে দিগন্তকে উল্টে দিতে চাইছে। জানালার কপাটগুলো কাঁপছে রীতিমতো, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে অবিরত। সেই শব্দ যেন নীরবতার বুক চিরে আসা কোনো গোপন কান্না। ঘরের ভেতর নিস্তব্ধতা এতটাই ঘন যে মনে হয় নিঃশ্বাস ফেললেই যে ভেঙে যাবে। পিনপতন নীরবতার মাঝে কেবল জানালার একে অপরের সংঘর্ষের শব্দ। পা টিপে টিপে নিঃশব্দে রুমে ঢুকলো ফারহা, যেন বাতাসকেও সে জানাতে না চায় তার আগমন বার্তা। রাত গভীর হয়ে এসেছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে এক অলৌকিক নীরবতা। জানালার ফাঁক গলে আসা ম্লান আলোয় ঘরটা আলো আধারে ডুবে আছে। তারই মাঝে অনিশ্চিত ছায়ার মতো করে বিছানাটা চোখে পড়ে। তাসমিন ঘুমিয়েছে কিনা এই প্রশ্নে তার ভেতরে একটা অদ্ভুত উৎকণ্ঠা। দূর থেকে বিছানার অবয়ব স্পষ্ট, নিঃসাড় হয়ে পড়ে থাকা সেই মানব। তাই ধীরে ধীরে এগিয়ে যায় ফারহা। পায়ের শব্দ যেন কাচের ওপরে পা ফেলা, এতটাই সতর্ক, এতটাই নরম। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। তাসফিনকে ঘুমন্ত ভেবেই নিঃশব্দ পায়ে গিয়েছে ফারহা, কিন্তু বিছানায় পৌঁছে থমকে দাঁড়ালো সে। অন্ধকারে হাত দিয়ে স্পর্শ করতেই বুঝে গেল সেখানে আছে শুধু একটি কোলবালিশ, নরম। তাসফিন নেই। চমকে উঠল সে। বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। নিঃশ্বাস যেন থমকে গেল এক মুহূর্তে। তাহলে লেফটেন্যান্ট সাহেব কোথায়? এই প্রশ্নটা মাথার ভেতরে ঝড়ের মতো ঘুরতে না ঘুরতেই হঠাৎই পেছন থেকে জোরে এক জোড়া বাহু চেপে ধরল তার কোমর। আঁতকে উঠে চোখ খিচিয়ে বুঝে ফেলল ফারহা। শিউরে উঠল পুরো শরীর। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ। অন্ধকার যেন আরো ঘন হয়ে এলো মুহূর্তেই। বুকের গভীর থেকে বেরিয়ে এলো এক চাপা ফিসফিসানি। নিজেকেই মনে করিয়ে দেওয়ার মতো করে বলে, ফেঁসে গেলেই রে ফারহা। অস্থির কণ্ঠে মিশে রইল চমক। এবার তার কি হবে? আকাশের বুক চিরে নেমে এসেছে এক নির্মম বজ্রপাত, আর তার পরপরই শুরু হয় বৃষ্টির করুণ আহ্বান। এক ফোঁটা, দুই ফোঁটা, তারপর এক মুহূর্তেই মেঘ যেন ছিঁড়ে পড়ে ঝরে পড়ল শত শত জলের তীর। বৃষ্টির শব্দে নিস্তব্ধ রাতটা কেঁপে উঠতে থাকে প্রতিটি বজ্র গর্জনের, যেন প্রকৃতির রাগ আর হাহাকার মিলে মিশে একাকার। চারিদিকে অন্ধকারে মোড়া, কেবলই মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকে উদ্ভাসিত হয় পৃথিবীর ভীত চেহারা। জানালার কাছে টুপটাপ শব্দ তুলে ঝরে পড়েছে জল। রুম জুড়ে পিনপতন নীরবতা। একটা নিঃশ্বাসও যেন শব্দ করে উঠলে চারিদিক কেঁপে উঠবে। ঘরের বাতাস থমকে আছে, তেমনি থমকে আছে ফারহা। কোমরের ওপরে চাপ ক্রমশই গা জ্বালিয়ে দিচ্ছে। ঘামে ভেজা কপালে লজ্জা আর আতঙ্কের মিশেল। গলার কাছে যেন কিছু একটা আটকে গেছে, কথা বের হচ্ছে না ঠিকঠাক। তবুও সমস্ত সাহস এক করে ফারহা অনুনয় করে বলল, ছেড়ে দিন আল্লাহর হস্তে। কিন্তু তাসফিন শুনছে না। চোখে তার এক অদ্ভুত জেদ, ঠোঁটে এক নির্মম ব্যগ্রতা। বুকের ভেতর থেকে উথলে ওঠা নিঃশ্বাসের ছুঁয়ে যাচ্ছে ফারহার ঘাড়, জ্বালিয়ে দিচ্ছে লোমকূপ, গুলিয়ে দিচ্ছে হৃদস্পন্দন। ফিসফিসিয়ে কানে কানে বলে উঠল, আসার আগে ভাবা উচিত ছিল। আর আসবো না, এবারের মতো ছেড়ে দিন। নট পসিবল।
ফারহা ভয়ে কাঁপছে, লজ্জায়, অপরাধ বোধে নয়, এক অচেনা অস্থিরতায়। তার দুই চোখে কুয়াশা জমেছে, শরীরটা অবশ হয়ে আসছে, অথচ মন বলছে পালাতে, বাঁচতে, ছিঁড়ে ফেলতে এই মুহূর্তটাকে। বাইরের ঝড় আর ফারহার মনের ঝড় যেন একসাথে তাণ্ডব চালাচ্ছে। প্রকৃতির উন্মাদনা আর হৃদয়ের আর্তনাদ দুয়ে মিলে যেন সময়টা উল্টে যাচ্ছে। বাতাসের গর্জন, জানালার বৃষ্টির অবিরাম টোকা, আর ফারহার ভেতরের ছটফটানি মিশে গেছে। ফারহা হঠাৎই টের পায় তাসফিনের ডান হাত ধীরে ধীরে তার পিঠ বেয়ে ওপরে উঠছে, শিহরণ জাগিয়ে। মুহূর্তের পরেই জামার ফিতে টেনে খুলে দেয় সে, যেন সময় থেমে যায় এক পলকে। চমকে ওঠে ফারহা, চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে অজান্তে, হৃদয় যেন বুকের আটকে পড়েছে, ধুকপুক ধুকপুক করে উঠছে অবিরাম। যেন নিজেই বুঝে গেছে অনিশ্চয়তার এক দূরবদ্ধ রেখা পার করেছে সে। লজ্জা, অস্বস্তিতে, আতঙ্কে ফারহার মন বিদ্রোহ করছে, পালাতে চায়, দৌড়ে গিয়ে লুকিয়ে পড়তে চায় কোনো অচেনা নিরাপদ কোণে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর, শরীর জড়িয়ে পড়েছে এক অনিবার্যতায়। মুহূর্তের মধ্যেই তাসফিন তাকে নিজের দিকে টেনে নেয়, দুই পা উঁচু করে কোলে তুলে নেয় শক্ত করে, তার বাহুতে স্পর্শ করে। কোমরের চারপাশে সাপের মতো করে জড়িয়ে থাকা হিম শীতল স্নায়ু। ফারহা যেন আরেকবার বিদ্রোহত হলো, চোখের বিস্ময়, কণ্ঠে কাঁপা আরতি, হৃদয়ে কাঁপুনি। তাসফিন বিছানার দিকে এগিয়ে যায় ধীরে ধীরে, আর এক মুহূর্ত তার থুতনিতে পড়ে থাকা ব্যথা মিশ্রিত কামড়। এক অদ্ভুত উন্মাদনা, নেশাময় কণ্ঠে তাসফিন ফিসফিস করে ওঠে, এতদিন ভালো রূপ দেখেছ, এখন খারাপটা দেখবে মিসেস শেখ। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ঘরের বাতাসে। তাসফিনের চোখে তখন এক অচেনা উত্তাপ, আর সেই উত্তাপে যেন ছেকে যাচ্ছে ফারহার শরীর। মেদহীন কোমল ওদরে একের পর এক টুকরো টুকরো কামড় বসায় সে, অপদমিত ক্ষুধার মতো, হিংস্র, প্রায় নিষ্ঠুর। ব্যথায় কেঁপে ওঠে ফারহা, ঠোঁট চেপে ধরে রাখলেও গোঙানির শব্দ থামাতে পারে না। ব্যথায় ফারহার হাত অজান্তেই উঠে যায়, তাসফিনের চুলে মুঠো করে চেপে ধরে রাখে সে, যেন নিজেকে কোনোভাবে রক্ষা করতে চায়। চোখ বেয়ে নেমে আসে টুপটাপ কান্না, মুখ না গোমড়েই বিস্ময়ে ভিজে যায় বালিশের কোনা। অল্প কিছু সময় পরেই নিঃশব্দে ছেড়ে দেয় তাসফিন। নিস্পৃহ ভঙ্গিতে সে বিছানার উল্টে পাশে বসে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। ফারহা ধীরে ধীরে পেটের কাপড়টা তুলে দেখে, চামড়ার উপরে লালচে ছোপ, কামড়ের দাগ যেন তার শরীরে নয়, আত্মাকে আছড়ে গেছে। আঙ্গুল ছুঁয়ে দেখে সে দাগগুলো। ঘুমাও সুখ, বেসামাল হতে চাচ্ছি না শ্বশুরবাড়ি বলে কথা, আমাকে ম্যানিপুলেট করো না প্লিজ। অসহায় চোখে তাকায় সে, পাষণ্ড স্বামী তার, এত কিছু করে বলছে কিছু করতে চাচ্ছে না। এই অবাধ্য লেফটেন্যান্ট সাহেবকে সে নিয়ে কি করবে? আকাশের বুকে চিরে বৃষ্টির ফোঁটা মাটি ছুঁয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে এদিকে সেদিকে করছে স্নেহা, কিছুতেই ঘুম আসছে না তার। কৃষ্ণপুর থেকে বিকালে রওনা দিয়েছে সে, আরিয়ান তাকে নিয়ে এসেছে। আসার সময় শায়লা আহমেদ খুব কান্নাকাটি করেছে, এটা মোটেও ভালো লাগেনি ওনার। উদম গায়ে বিছানার এক পাশে শুয়ে আছে আরিয়ান, পিঠে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছে স্নেহা। চমকে ওঠে, হকচকিয়ে গেল তৎক্ষণাৎ, বুকের ভেতরটা মোচড় দিয়ে যাচ্ছে তার। এগুলো কি? কাপা হাতটি পিঠে রাখতেই ফিরে তাকালো আরিয়ান, ঘাবড়ে গেল স্নেহা, আমতা আমতা করে বলল, আপনার পিঠে এসব কি? চাদর টেনে নিজেকে ঢেকে নিল আরিয়ান, মলিন হেসে বলল, অ্যালার্জি। কিঞ্চিত অবাক হলো আরিয়ান, অ্যালার্জি, অথচ ডক্টর দেখাচ্ছেন না কেন? আইটাই করে ফের শুধোই স্নেহা, আপনি কি ডক্টর দেখাননি? আরিয়ান স্নেহাকে চিন্তিত দেখে অবাক হয়ে বলল,
স্নেহা কি তাকে নিয়ে কিছু অনুভব করছে? তার মনে কি অনুভূতি তৈরি হচ্ছে আরিয়ানের জন্য? কি হলো, চুপ কেন বলুন? ক্রিমিউজ করে স্নেহা চটজলদি বলে ওঠে, কোথায় রেখেছেন দিন আমাকে, আমি লাগিয়ে দিচ্ছি। আরিয়ান আরো এক দফা চমকে ওঠে, আঙ্গুলের ইশারায় টেবিলের ড্রয়ার দেখালো। স্নেহা উঠে গিয়ে ড্রয়ার থেকে ক্রিম নিয়ে এলো। এতক্ষণ যত্ন নেওয়ার কথা ভাবলেও এখন বেশ লজ্জা হচ্ছে তার। বুক ভর্তি নিঃশ্বাস টেনে বলল, ঘুরে বসুন। আরিয়ান এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঘুরে বসলো। লাইটের আলোয় আরিয়ানের ফর্সা পিঠ দেখতে পাচ্ছে স্নেহা। সুদেহী পুরুষ, আকস্মাৎ গলা শুকিয়ে আসছে তার। এলোমেলো দৃষ্টি ফেলছে এদিকে সেদিকে। কম্পিত হাতে ক্রিম নিয়ে একটু একটু করে লাগিয়ে দিতে লাগলো আরিয়ানের পিঠে। পুরুষ মানুষ আরিয়ান, নিজের অনুভূতিগুলো চেপে রাখা বড্ড কষ্টের। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে সে। স্নেহা পিটপিট চোখ করে তাকাচ্ছে তার দিকে। ক্রিম লাগানো শেষ হতেই সরে এলো সে, ড্রয়ারে রেখে দিল আবারও। হাত ধুতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি ওয়াশরুম থেকে আসছি। আরিয়ান দুই দিকে মাথা দুলিয়ে সম্মতি জানালো। ওয়াশরুমে যেতেই স্নেহার ফোনটা বেজে উঠল। আরিয়ান চেক করে দেখলো ফারহা কল করেছে। স্নেহা ভাবি কল করেছে, আসছি আমি। আরিয়ান উঠবেই, ঠিক তখনই ওয়াশরুম থেকে বিকট শব্দ শুনতে পায়। আঁতকে ওঠে সে। স্নেহা, ঠিক আছো তুমি? উফ! স্নেহার গঙ্গানির আওয়াজ শুনে অন্তরাত্মা কেঁপে উঠল আরিয়ানের। সে অপেক্ষা করল না তার বাইরে আসার। দরজা ধাক্কিয়ে ভেতরে প্রবেশ করে। বাথটাবে পড়ে আছে স্নেহা। হাত ধুয়ে ফিরে আসতে উল্টো ঘোরা মাত্রই পা পিছলে পড়ে গেল। ভিজে জবুথবু অবস্থা তার। অনাকাঙ্ক্ষিতভাবেই তার শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। চোখ এড়ালো না আরিয়ানের। চমকালো সে, নিঃশ্বাস ভারী হলো তার। হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হয়েছে। কাপা হাত জোড়া বাড়িয়ে দিল স্নেহা। আরিয়ান হাত স্পর্শ করতেই উঠতে নিলে ফের পিছলে যায় স্নেহা। এবারেও পড়ে গেল সে। তবে এবার সে একা নয়, আরিয়ান তার ওপর পিছলে পড়ে। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের ওষ্ঠ জোড়া একে অপরকে ছুঁয়ে যায়। থমকে গেল স্নেহা। পিটপিট চোখ করে তাকালো সে। আমি। আরিয়ান অপেক্ষা করে না কিছু শোনার। পরপর চুমু এঁকে দিল স্নেহার ঠোঁটে। আরিয়ানের একটুখানি স্পর্শে মুচড়ে যাচ্ছে স্নেহা। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে তার। লজ্জায় তাকাতে পারছে না সে। ফিসফিস করে বলে, নট ব্যাড। ছট করে কোলে তুলে নিল স্নেহাকে আরিয়ান। নট ব্যাড দ্বারা ঠিক কি বুঝিয়েছে তা বুঝতে পারল না স্নেহা। কিন্তু তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে হেসে ফেলল আরিয়ান। লজ্জায় সেটিয়ে যায় স্নেহা। নির্জন এক অন্ধকার ঘরে জ্ঞান ফিরল সাইফুলের। চোখ দুটি যেন পাথরের মতো ভারী। সামনের দৃশ্যটা ঝাপসা হয়ে আসছে বারবার। দেওয়ালের পাশ ঘেঁষে পড়ে থাকা তার শরীরের প্রতিটি স্নায়ু ব্যথায় কেঁপে উঠছে। ধাতস্থ হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। ধীরে ধীরে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘর নয়, এ যেন একটি বন্ধ গোডাউন, যেখান থেকে মুক্তির পথ নেই। হাত পা শক্ত করে বাঁধা, চারপাশে ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ। নিঃশব্দ সেই ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই সে টের পেল সে একা নয়। চোখ তুলে সামনে ছায়ামূর্তির দিকে তাকাতেই হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছ পর্যন্ত উঠে এলো। নিঃশব্দ ভাবলেশহীন ভঙ্গিমায় এক কোণে বসে থাকা নেহাল। নেহাল, যার নামেই ভয় মিশে থাকে সাইফুলের বুকের ভেতর। সেই চাহনি, সেই নিস্তব্ধ রোষ যেন নিঃশব্দেই বলে দিচ্ছে আজ রেহাই নেই। পিলে চমকে উঠল সাইফুলের। মনে হলো এই অন্ধকার ঘরটাই তার কবর। মৃত্যু কি তবে এতটাই নিঃশব্দ হয়? বাধা অবস্থাতেই সাইফুল গলা নিচু করে, কিন্তু কণ্ঠে ভয় আর উত্তেজনার মিশেলে ফিসফিসিয়ে বলে উঠল, এখানে কেন এনেছো আমাকে? তুমি ভাবছো না নুপুরের কি হবে? তার স্বর যেন
এক বিষণ্ণ করুণ সুরে কাঁপছে, চোখে আতঙ্কের ছায়া, কিন্তু তাতেও লুকানো এক আশার। যদি কিছু বোঝানো যায়, যদি হৃদয় গলে যায়। কিন্তু সেই কথার জবাবে নেহালের ঠোঁটে ফুটে উঠল এক নিষ্ঠুর নির্মম হাসি। একেবারে শব্দ করে হেসে উঠল সে, যেন সাইফুলের উদ্বেগটাই তার জন্য নিছকই প্রহসন। তার হাসির রেশ না মুছতেই তাচ্ছিল্যের সুরে বলল, ভাই রে ভাই, তুই নাটক কাকে দেখাস শালা, নাট্যকর কোথাকার। তুই যে আসলেই সাইফুল না, সেটা আমরা জেনে গেছি। তার চোখে আগুনের মতো ঘৃণা, আর মুখের কথাই যেন এক বিদ্রূপ যা হৃদয় ছিঁড়ে ফেলতে পারে নিমিষে। নিহাল, এটা কিন্তু ভালো হচ্ছে না। কে বলেছে আমি সাইফুল না? আমি সাইফুল শেখ? অগ্নিদৃষ্টি নিবদ্ধ করে নেহাল। রাগে চোয়াল শক্ত হয়ে আসে তার। সজোরে লাথি মারে সাইফুলের পেটে। চেয়ার সহ উল্টে পড়ে সাইফুল। ভালো না খারাপ, তুই এটা একটু পরেই বুঝতে পারবি। অপেক্ষা কর, তোর জম আসছে, আর সে আসার পরেই স্পষ্ট হবে তুই সাইফুল নাকি সাইমন। গলা শুকিয়ে এলো সাইফুলের। তবে কি তার খেলা সত্যিই শেষ?